প্রচণ্ড ঠান্ডা পানি, হাত অবশ্যই আছে এখনো পর্যন্ত। 0 পয়েন্ট এলাকার কাছাকাছি জায়গায় সবচেয়ে বেশি সমস্যা যেটা অনুভব করছি সেটা হচ্ছে বেশি কথা বললে শ্বাস নিতে প্রবলেম হয়। মারবো নাকি? আপ क्या करेगा चुलबुल, तुम तो फंस गए। সম্পূর্ণ সিকিমকে ইস্ট, ওয়েস্ট, সাউথ ও নর্থ এই 4টা ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে নর্থ সিকিম হলো ভ্রমণ পিপাসু মানুষদের অন্যতম পছন্দের একটি স্থান। কারণ এখানকার প্রকৃতি ভয়ঙ্কর সুন্দর, চারদিকে শুধু বরফের পাহাড়। আর এই বরফময় প্রকৃতিকে উপভোগ করার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন নর্থ সিকিম ঘুরতে। নর্থ সিকিমের বেশ কয়েকটি পর্যটন সাইট থাকলেও বর্তমানে ফরেনারদের জন্য শুধু লাচুং, ইয়ামথাং ভ্যালি ও 0 পয়েন্ট যাবার পারমিশন পাওয়া যায়। তাই আমার আজকের পর্ব সাজানো হয়েছে পুরো নর্থ সিকিমকে নিয়ে। এখানে আসা, পারমিশন নেওয়া, ট্যুর প্যাকেজ সিস্টেম, নর্থ সিকিমের ভয়ঙ্কর অভিজ্ঞতা সবকিছু নিয়েই থাকবে আজকের এই এপিসোড। আমার সিকিম ও দার্জিলিং ভ্রমণ সিরিজের গত 2 পর্বের লিঙ্ক উপরের আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। হাই ভিউয়ার্স, গ্যাংটক থেকে আবারও সবাইকে শুভ সকাল। আজ 11 এপ্রিল বৃহস্পতিবার, আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে গ্যাংটক থেকে আমরা সোজা চলে যাব ইয়াংথাম ভ্যালি এবং লাচুংয়ের উদ্দেশ্যে। সেজন্য আমরা গতকালকে আমাদের হোটেল ম্যানেজারের সাথে কথা বলে গাড়ি ঠিক করে রেখেছি। আমাদের গাড়ি নিয়েছে 15,500 রুপি, আর আমরা নিয়েছি 1 রাত 2 দিনের একটি প্যাকেজ। আমাদের ব্যাগপত্র সব গোছানো শেষ। আমাদের ব্যাগে যে জামা কাপড়গুলো ছিল আমরা সবগুলো নিচ্ছি না, সেগুলো ট্রলিতে ভরে হোটেলের রিসিপশনে জমা রেখে যাব এবং প্রয়োজনীয় জিনিসগুলো ছোট্ট ব্যাগে ভরে আমরা রওনা হব লাচুংয়ের উদ্দেশ্যে। কিন্তু সবার আগে এখন হোটেল থেকে বের হয়ে নাস্তা করব এবং নাস্তা করার পরপরেই বের হয়ে যাব ইয়াংথাম ভ্যালি, লাচুং এবং সম্ভব হলে 0 পয়েন্ট ঘোরার উদ্দেশ্যে। এমজি মার্গ ও তার আশেপাশে বেশ কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি আছে যারা প্যাকেজে নর্থ সিকিমের বিভিন্ন জায়গা ট্যুর করায়। আপনি চাইলে তাদের কাছ থেকে অথবা গ্যাংটকে যে হোটেলে রাত্রি যাপন করবেন সে হোটেলে কথা বলেও নর্থ সিকিমের প্যাকেজ নিতে পারেন। তবে এই কাজগুলো অবশ্যই যেদিন নর্থ সিকিম যাবেন তার আগের দিন ঠিক করে নিতে হবে। নর্থ সিকিম যাবার পারমিটের জন্য লাগবে ইনার লাইন পারমিটের ফটোকপি, আপনার পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি ও 1 কপি ছবি। পারমিট, নর্থ সিকিমে থাকা খাওয়া, গাড়িতে করে যাওয়া আসা সবকিছুই প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে। এখানে আমি বেশ কয়েকটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির নম্বর দিয়ে দিলাম, আপনি ভালোভাবে জেনে বুঝে এদের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে নিতে পারেন। যাই হোক, আমাদের হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট থেকে রুটি আর আলুর দম দিয়ে সকালের নাস্তা সেরে ট্যাক্সিতে করে 150 রুপি ভাড়ায় আমরা যাচ্ছি গ্যাংটকের বাজরা স্ট্যান্ডে, যেখান থেকে রিজার্ভ গাড়িতে করে আমরা যাব নর্থ সিকিম, অর্থাৎ আমাদের আজকের প্রথম গন্তব্য লাচুংয়ের দিকে। 10 মিনিটের মধ্যেই আমরা বাজরা স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এখান থেকেই লাচুং আর সাঙ্গুলেক যাবার গাড়িগুলো ছেড়ে যায়। স্ট্যান্ডের ভেতরে ঢুকে প্রথমেই আমরা আমাদের গাড়ি খুঁজে বের করি। সামনের যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িতে করেই আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা হব। বাজরা বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা হয়েছি লাচুংয়ের উদ্দেশ্যে, আর আমাদের গাড়ির ড্রাইভার চুলবুল দাদা। চুলবুল দাদা প্লিজ। হ্যালো, হাই। ওকে, চুলবুল দাদার বুলেরো গাড়িতে করেই আমরা যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। আর এই গাড়ির ধারণ ক্ষমতা কয়জন যেতে পারে দাদা এই গাড়িতে? 7 জন। যদি শেয়ারে যেতাম তাহলে কম লাগতো, কিন্তু আমরা রিজার্ভে যাচ্ছি। আমাদের নিয়েছে 15,500 রুপি। এর মধ্যেই 2 বেলার লাঞ্চ, 1 বেলার ডিনার আর 1 বেলার ব্রেকফাস্ট, আর ওইখানে থাকা যাওয়া আসা সব ইনক্লুড। যাই হোক, নর্থ সিকিম ভ্রমণে গাড়িতে একজন গাইড থাকা বাধ্যতামূলক, আর এই গাইড ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানিগুলোই সাথে দিয়ে দেয়। আমাদের গাড়ির জন্য একজন গাইড আছে। ড্রাইভারের সাথে কথা বলে জানতে পারলাম সামনের যে কোনো একটা জায়গা থেকে সে আমাদের সাথে যোগ দেবে। আচ্ছা চুলবুল দাদা, আমরা লাচুং যে পৌঁছাবো কতক্ষণ লাগবে আমাদের যেতে? এখান থেকে 6 ঘন্টা লাগবে সময়।
6 ঘন্টা সময় লাগবে। কত কিলোমিটার দূরে? এখান থেকে গ্যাংটক থেকে লাচুং 115 কিলোমিটার। 115 কিলোমিটার। ঢুকতে ঢুকতে 7 বাজে যাব, মানে সন্ধ্যা 7টা বেজে যাবে। 7টা। আচ্ছা, এই যাত্রা পথে আমরা কি কি দেখবো? আছে একটা 7 সিস্টার ওয়াটারফলস পড়বে রাস্তাতে। আচ্ছা, হ্যাঁ। তারপর এটা নামসুং ভিউ পয়েন্ট আছে, নামসুং ভিউ পয়েন্ট। তারপর লাস্ট প্লে আছে ভীমনালা ওয়াটারফলস। আর বাটারফ্লাই ওয়াটারফলস। আমি অন্য রাস্তা থেকে আসছে। আচ্ছা, ওটা করবে না? ওইটা করবে না, আজকে ওখানে মিটিং আছে তো। আচ্ছা, মিটিং মানে এটা গভর্নমেন্ট সরকারে এটা নির্বাচনের কোনো ইলেকশনের কাজ। ইলেকশনের কাজ। তারপর আমি এই দিকে রাস্তাতে চলে আসে। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা কি আমরা দেখতে পাবো না? কালকেও দেখতে পাবো না? কালকে আসলার সময় আমি ওই দিকে আসবো। আচ্ছা, কালকে আমরা ওই বাটারফ্লাইটা দেখবো। ওই দিকে আসবো। আর যেতে যেতে যেখানে ভালো লাগবে সেখানে আমরা দাঁড়াবো আর মজা করবো, নাকি? সত্যি বলছে দাদা তুমি। মজা হবে একদম মজা চাকাচাক হবে তো। চাকাচাক। গ্যাংটক শহর পেরুতেই সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য যেন ঠিকরে বের হতে লাগলো। एक्चुअली बात ऐसा है, अभी हम लोग जैसे नॉर्थ के लिए निकल रहे हैं लाचुंग के लिए, ओके। तो बात क्या है, जो एक बार सिक्किम में फ्लड आया था पानी के, जो एक्चुअली बादल फट गया था, तो लोना लेक एक्चुअली ओवरफ्लो हुआ। ओवरफ्लो होने की वजह से एक्चुअली वो पानी आके चुंगथांग डैम, यू नो चुंगथांग डैम नॉर्थ सिक्किम में पड़ता है। जो चुंगथांग डैम में एक्चुअली वहाँ पानी ओवरफ्लो होने की वजह से जो डैम लोड ले नहीं पाया, इसलिए वो डैम टूट गया। तो सारा पानी नीचे आके जो हमारा अभी जिस रास्ता से पहले हम लोग टूरिस्ट गुजारता था, बिलोंग करता था, वो रोड एक्चुअली अभी क्लोज है। क्लोज, लेकिन आगे जे रोड दे जाওয়া লাগতো সেটা বন্ধ আছে। हाँ, बंद আছে, वो बंद है एक्चुअली वहाँ। लेकिन क्या है कि काम चल रहा है, कंस्ट्रक्शन चल रहा है। अच्छा, तो इसलिए वहाँ खाली आने के लिए वही रास्ता से देता है। अभी वन वे कर दिया, अभी हम लोग दूसरा रोड से घूम के जाना पड़ता है। 1 घंटा एक्स्ट्रा टाइम लगता है, ठीक है। तो वो रोड बहुत एडवेंचर रोड है, नॉर्थ सिक्किम का टॉप 10 डेंजरस रोड है। ওই রোড। हाँ, ওই রোডে আমরা আসতে পারবো? আসার সময় রোডে আসবো না? आज की जाते समय वही रास्ता पाওয়া যাবো আমি, वो एडवेंचर टॉप 10 नॉर्थ सिक्किम का रोड। আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা টপ 10। हाँ, टॉप 10 नॉर्थ सिक्किम का वो रोड से जाएगा, ठीक है। उसका अपडेट भी हम आप लोग को इसमें डाल के दिखाएगा, ठीक है। প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমরা এসে পৌঁছলাম আমাদের এই যাত্রাপথের প্রথম সাইট সিইং 7 সিস্টার্স ফলস দেখতে। গ্যাংটক লাচুং হাইওয়েতে অবস্থিত এই জলপ্রপাতটি গ্যাংটক থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত। বৃষ্টির পরে এটি গ্যাংটকের অন্যতম একটি দর্শনীয় স্থান হয়ে ওঠে। জলপ্রপাতটির ঝরঝর জল সবুজ গাছপালা বেয়ে ছিটকে পড়ছে। এবড়োথেবড়ো পাহাড়ের চূড়ায় উপর দিয়ে গড়িয়ে পড়ে এর বজ্রধ্বনি। নাম অনুসারে এখানে বিভিন্ন আকারের 7টি জলপ্রপাত রয়েছে যা পাশাপাশি প্রবাহিত হয়। তবে এই মুহূর্তে সবগুলো প্রবাহিত হচ্ছে না। বর্ষাকালে 7টি জলপ্রপাতই প্রাণবন্ত হয়ে ওঠে ও প্রচণ্ডভাবে পাহাড় থেকে নেমে আসে এবং নিচে বিশাল ঢেউয়ের সৃষ্টি করে, যা সত্যিই মনোমুগ্ধকর। তাই লাচুং ভ্রমণে এই দৃশ্য মিস করা উচিত নয়। সেভেন সিস্টার্স ফলসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা লাচুং এর দিকে আরও এগিয়ে যাই।
আমাদের ড্রাইভারের কথা মতো এই রোড যে ভারতের 10টা ডেঞ্জারাস রোডের মধ্যে একটা, তা কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই টের পেয়ে গেলাম। আমরা যত সামনে এগিয়ে যাচ্ছি মেঘ ততই চারদিক ঘিরে ফেলছে। এখানকার আবহাওয়া হঠাৎ করে খুব শীতল হতে শুরু করছে। চারপাশের অবস্থা দেখে মনে হচ্ছিল এই বুঝি নামবে বৃষ্টি। সেভেন সিস্টার্স ফলস থেকে আরো 50 মিনিটের মতো ভ্রমণ করে আমরা আমাদের দ্বিতীয় স্পটে পৌঁছালাম। এই স্পটটির নাম নামসুং ভিউ পয়েন্ট। এখানে একটা ছাউনির মতো আছে, আরো আছে রাস্তার পাশে রেলিং দিয়ে ঘেরা একটা ভিউ পয়েন্ট। নামসুং ভিউ পয়েন্টে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ এই জায়গা থেকেই বৃষ্টি আমাদের সঙ্গী হয়ে গিয়েছিল। নামসুং ভিউ পয়েন্ট থেকে যাত্রা করে আধা ঘন্টার মধ্যেই আমাদের ড্রাইভার এই জায়গাটিতে মধ্যাহ্নভোজের জন্য গাড়ি থামায়। 0 পয়েন্টে অক্সিজেনের পরিমাণ কম, তাই অনেকের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। তাই চাইলে এই জায়গা থেকে 500 রুপি দিয়ে ছোট অক্সিজেনের বোতল কিনে নিতে পারেন। লাচুং যাবার পথে বেলা 2টায় আমাদের গাড়ি যাত্রা বিরতি দিয়েছে লোয়ার টিংজিং নামক একটি জায়গায়, যার সাথেই রয়েছে বাটারফ্লাই পার্ক। আর এইখানে রয়েছে 2টি খাবার হোটেল। এখান থেকেই মূলত প্যাকেজ করা গাড়িগুলোর দুপুরের খাবার প্রোভাইড করা হয়ে থাকে। চলুন দেখাই আজকে দুপুরের খাবারে আমাদের কি দেওয়া হলো। चावल है, दाल है, চাউল, पत्ता गोभी सोयाबीन है, ডাল दाल है और पत्ता गोभी सोयाबीन, পাতাকপি, आलू भाजी है, আলু ভাজি, हाँ वो अंडा करी है, আন্ডা কারি। पैकेज का इतना है। দুপুরের খাবারে আমাদের কি দেওয়া হয়েছে তা সবাই দেখতেই পাচ্ছেন। খুব সাধারণ মানের খাবার, তবে খাবারের স্বাদ খুব একটা মন্দ নয়। দুপুরের খাবার খেয়ে বেলা 2:30টায় পুনরায় আমাদের যাত্রা শুরু হয়। যাত্রাপথে আমাদের গাড়ি আর কোথাও দাঁড়াবে না, একটানা যাবে লাচুংয়ের উদ্দেশ্যে। ঘড়িতে বাজে বেলা 3:07। একবার সামনের অবস্থা ভালোভাবে দেখুন, মনে হচ্ছে যেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বিপজ্জনক রাস্তা আর বৃষ্টি শুরু হয়ে গেছে একটু আগে থেকেই। বেলা 3:20 আমরা এসে পৌঁছলাম রাংরাং চেকপোস্টে। এখানে একটা ব্রিজ আছে যেটা ওয়ান ওয়ে, আর এখানেই লাচুং যাবার পারমিট চেক করা হয়। রাস্তার বেহাল অবস্থা দেখতেই পাচ্ছেন। গত বছর বন্যার কারণে এখানকার অনেক রাস্তার অবস্থাই বেশ খারাপ। বৃষ্টিকে সঙ্গে নিয়ে এই দুর্গম পাহাড়ি পথে চলতে চলতে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা 7:30টায় আমরা লাচুংয়ে আমাদের হোটেলের সামনে পৌঁছলাম। সামনের যে হোটেলটি দেখতে পাচ্ছেন, এই হোটেলেই আজ আমরা রাত্রি যাপন করব। গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজে আমরা হোটেলে প্রবেশ করলাম। এই হোটেল কা নাম क्या है? होटल का नाम मेलुम मेलुम। मेलुम हमारा रूम किधर है? হোটেলে নেমে পরদিন 0 পয়েন্টে যাওয়া নিয়ে ড্রাইভারের সাথে কথা বলে সব ঠিক করে নেই। এমনিতে 0 পয়েন্ট ঘোরার জন্য অন্যরা 3500 রুপি নিলেও আমাদের ড্রাইভার আমাদের কাছ থেকে 4000 রুপি নেয়। হোটেলের সিঁড়ি বেয়ে আমরা এক এক করে 4 তলায় উঠলাম, যেখানে আমাদের জন্য হোটেলের রুম ঠিক করা আছে। লাচুংয়ে এসে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের রুমটা বেশ বড়। এখানে 3টা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা, আর আমার পিছে একটা, আর এদিকে রয়েছে আরেকটা,
আর আরেকটা রয়েছে ডবল বেড, যেখানে আমি এবং আমার ভাই রাত্রি যাপন করব। আর আমাদের প্রত্যেককে 2টা করে কম্বল সরবরাহ করা হয়েছে। তবে এই কম্বল এই ঠান্ডার জন্য যথেষ্ট কিনা তা বুঝতে পারছি না। ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানিগুলোর সমস্যা এটাই, তারা টাকা বেশি নিলেও ভালো কোনো হোটেল প্রোভাইড করে না, কারণ তারা লাভ বেশি করতে চায়। আশা করি যারা ট্যুর এবং ট্রাভেলস কোম্পানির সাথে যুক্ত আছেন তারা এই বিষয়টি খেয়াল রাখবেন, যাতে পর্যটকেরা এই লাচুংয়ের মতো ঠান্ডা জায়গায় এসে শান্তিতে অন্তত এক রাত ঘুমোতে পারে। গ্যাংটক থেকে রওনা হয়েছিলাম সকাল 11টার কিছু পরে, আর আমরা লাচুং এসে পৌঁছেছি সন্ধ্যা 7:30টায়। অর্থাৎ আমাদের লাচুং পৌঁছতে সময় লেগেছে 8 ঘন্টারও কিছু বেশি সময়। অবশ্য রাস্তায় 1 ঘন্টার মতো জ্যামে আটকে ছিলাম, পাশাপাশি কিছু সাইট সিইং এবং দুপুরের খাবার খেতে কিছুটা সময় ব্যয় হয়েছে। যাই হোক, এখানে এসে পৌঁছেছি বৃষ্টিকে সাথে করে নিয়ে। এখনও বৃষ্টি ঝরছে। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী এখন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস এবং ভোরের দিকে সেটা 5 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। জানি না সেটা সহ্য করতে পারবো কিনা। যাই হোক, একটু পরে আমরা রাতের খাবার খাবো। রাতের খাবার খেয়ে আমাদের কল টাইম, অর্থাৎ এখান থেকে বের হওয়ার টাইম হচ্ছে সকাল 7টা। 7টার মধ্যে আমরা রেডি হয়ে বের হয়ে যাব লাচুংয়ের সাইট সিইং করতে। আর যদি আমরা 0 পয়েন্ট দেখার পারমিশন পাই সেটাও আমরা করব। রাতের খাবারে আমাদের দেওয়া হলো ভাত, আলুর দম, ডাল আর ব্রয়লার চিকেন। রাতের খাবার সেরে হোটেলের রুমে ফিরে এসেছি। খাবারের স্বাদ মোটামুটি ছিল, এর চেয়ে ভালো আর আশা করিনি। তবে সবচেয়ে বেশি যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে খাবারের পর হাত ধোয়া নিয়ে। প্রচণ্ড ঠান্ডা পানি, হাত অবশ্যই আছে এখনও পর্যন্ত। যাই হোক, আর কথা বাড়াবো না, এখন ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়বো। সো ভিউয়ার্স, আজকের মতো শুভরাত্রি। লাচুং থেকে সবাইকে শুভ সকাল। ঘুম থেকে উঠেছি সকাল 5টায়, আর ঘুম থেকে উঠে হোটেলের জানলা দিয়ে যে দৃশ্য দেখেছি তা এক কথায় অবিশ্বাস্য। চলুন আপনাদেরও দেখাই। হোটেলের জানলা খুলে যে দৃশ্য আমার দৃষ্টিগোচর হলো, আমি এর আগে তা কখনো দেখিনি। নিচ দিয়ে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, তার উপর লাচুং শহর, তারও আরো উপরে রয়েছে সবুজে আর তুষারে ঘেরা পাহাড়। বাইরের এই দৃশ্য দেখে গতকালের সব ক্লান্তি দূর হয়ে গেল নিমিষেই। নিচে নেমেই প্রথমে আমরা বরফে হাঁটার জন্য জুতা ভাড়া করলাম আর হ্যান্ড গ্লোভস কিনলাম। ভাইয়া কত দাম গ্লাভসের? 180 रुपये लिया सर। সকালে খাবারের জন্য আমাদের দেওয়া হয়েছে পাউরুটি, অ্যাপল জ্যাম আর চা। এমন বাজে সকালের খাবার আমি আমার জীবনে খাইনি। ফাইনালি আমরা লাচুংয়ের হোটেল থেকে নেমে গাড়িতে উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে সকাল 7:20। আমরা লাচুং থেকে প্রথমেই যাব ইয়াংথাম ভ্যালি এবং সেখান থেকে 0 পয়েন্ট দেখা শেষ করে হোটেলে এসে লাঞ্চ করে গ্যাংটক যাবার পথে আরও 2টো সাইট সিইং করব। আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। আমরা প্রথমে যাচ্ছি ইয়াংথাম ভ্যালির উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে দাদা, চুলবুল দাদা, আমাদের হোটেল থেকে ইয়াংথাম ভ্যালি কত কিলোমিটার দূরে? এখান থেকে 22 কিলোমিটার। 22 কিলোমিটার দূরে ইয়াংথাম ভ্যালি। কত সময় লাগবে যেতে? এখান থেকে 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা। আর ইয়াংথাম ভ্যালি থেকে 0 পয়েন্ট কত কিলোমিটার? ওখান থেকে আছে 20 কিলোমিটার। 20 কিলোমিটার। ওইটা যেতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা লাগবে। তাহলে টোটাল আমাদের 2 ঘন্টা লাগবে 0 পয়েন্ট পর্যন্ত যেতে। ওকে। সামনের দৃশ্যপট সব ছবির মতো সুন্দর, সাজানো গোছানো ও পরিচ্ছন্ন। দূরের শুভ্র পাহাড়গুলো আমাদের জানান দিচ্ছিল যে সামনে আমাদের জন্য অপেক্ষা করছে প্রকৃতির অপার বিস্ময়। আমাদের প্রথম গন্তব্য ইয়ামথাং ভ্যালি, আর ইয়ামথাং ভ্যালি থেকে 0 পয়েন্ট। এই পথের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এতটাই সম্মোহিত করে ফেলেছে যে আমরা কেউই বাইরে থেকে চোখ ফেরাতে পারছিলাম না।
ইয়ামথাং ভ্যালি পৌঁছানোর আগেই বরফের দেখা পেয়ে গেলাম, যা ক্রমেই বাড়তেই থাকলো, আর আমরা এগিয়ে যেতে থাকলাম সুন্দর থেকে ভয়ঙ্কর সুন্দরের দিকে। একবার রাস্তার দুপাশে ভালোভাবে দেখুন। ইয়ামথাং ভ্যালি যাবার আগে যদি এমন ভিউ পাওয়া যায় তবে ভাবুন 0 পয়েন্ট গেলে কেমন ভিউ দেখা যাবে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অত্যাধিক বরফের জন্য, আবার বর্ষাকালে মানে জুলাই আগস্ট মাসে রাস্তা প্রায়শই ভেঙে যাওয়ার কারণে লাচুং ভ্রমণ কিছুটা অনিশ্চিত হয়ে যায়, তবে বছরের বাকি যে কোনো সময় এখানে ভ্রমণ করা যায়। গতকাল রাতে এখানকার আবহাওয়া খুবই খারাপ ছিল। রাতে প্রচুর স্নোফল হয়ে যাওয়ার কারণে রাস্তা আর গাছের পাতায় পাতায় বরফ জমে আছে। অনেকক্ষণ একটানা চলতে চলতে ইয়ামথাং ভ্যালির কিছু আগে আমরা গাড়ি দাঁড় করিয়ে রাস্তার পাশে নামলাম। যে জায়গাটিতে এখন নেমেছি এখান থেকে ইয়ামথাং ভ্যালি মাত্র 1 কিলোমিটার দূরে। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বরফ দেখার জন্য নেমেছি। দেখুন চারপাশে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় বরফ আর বরফ। এই দৃশ্য এর আগে আমি চোখে দেখিনি। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, সৃষ্টির এই সৌন্দর্য আমি উপভোগ করতে পারছি। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে অনেকক্ষণ ধরে চলল আমাদের একে অপরকে বরফ ছোড়াছুড়ির খেলা। কিছু সময়ের জন্য আমরা ফিরে গেলাম আমাদের শৈশবে। मारबो नाकी आप क्या करेगा चुलबुल? तुम तो फंस गए, फंस गए, फंस गए। বেশ কিছু সময় এই জায়গায় কাটিয়ে আবার আমরা চললাম সামনের দিকে। বাইরের যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটাই মূলত ইয়ামথাং ভ্যালি। আমরা প্রথমে যাচ্ছি 0 পয়েন্ট ঘুরে দেখতে, সেখান থেকে ফেরার পথে ইয়ামথাং ভ্যালি ঘুরে দেখব। ইয়ামথাং ভ্যালি থেকে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তার দুপাশে বরফের পরিমাণ ততই বৃদ্ধি পাচ্ছে। ইয়ামথাং ভ্যালি থেকে প্রায় 1 ঘন্টার মতো ভ্রমণ করে আমরা 0 পয়েন্ট থেকে কিছুটা আগে একটা ব্রিজের পাশে দাঁড়ালাম। এই মুহূর্তে আমরা আছি 0 পয়েন্ট। যদিও এখান থেকে আরও 2-3 কিলোমিটার সামনে যাওয়া যাবে, কিন্তু সামনে প্রচুর জ্যাম, তাই আমরা আর সামনে আগাইনি, এখানেই দাঁড়িয়েছি। প্রচুর বরফ চারদিকে, আর ওয়েদারের কথা কি বলবো, এখানে আসার পর থেকেই বমি বমি ভাব হচ্ছে। বেশি কথা বললে শ্বাস নিতে প্রবলেম হয়, পাশাপাশি বরফ দিয়ে ছোড়াছুড়ি করলে, দৌড়াদৌড়ি করলে খুব টায়ার্ড ফিল হয় এবং শ্বাস নিতে প্রচণ্ড সমস্যা হয়। তাই আপনারা যারা এখানে আসবেন খুব ধীরে সুস্থে কাজগুলো করতে হবে।
জিরো পয়েন্ট এলাকাটির অন্য আরেকটি নাম হলো ইউয়াসামডং। এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,300 ফুট উপরে অবস্থিত, তাই এখানকার বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশ কম। জিরো পয়েন্ট থেকে ভারত ও চীনের আন্তর্জাতিক সীমান্ত খুবই কাছাকাছি অবস্থিত, তাই জিরো পয়েন্ট এলাকার পরে বেসামরিক লোকজনের চলাচল নিষিদ্ধ। প্রকৃতি এখানে ভয়ঙ্কর সুন্দর, যেদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ। জিরো পয়েন্টে অনেকটা সময় ধরে চলে আমাদের বরফ ছোড়াছুড়ির খেলা। এখান থেকে আজই আমরা ইয়ামথাং ভ্যালি ও লাচুং হয়ে গ্যাংটকে ফিরে যাব। আমাদের পাড়ি দিতে হবে লম্বা একটা পাহাড়ি পথ, তাই এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চলি ইয়ামথাং ভ্যালির দিকে। ফেরার পথে আমাদের গাড়ি এই সাইনবোর্ডের সামনে দাঁড়ায়, যেখানে এই জায়গাটির উচ্চতা নির্দেশ করছে 13,700 ফুট। ঘণ্টাখানেকের মধ্যেই আমরা ইয়ামথাং ভ্যালি পৌঁছে যাই। যাবার সময় এই জায়গায় রাস্তার খুব কাছাকাছি বরফ ছিল, কিন্তু ফেরার পথে এখন বরফ গলে গেছে। তবে দূরে ওই পাহাড়ের গায়ে এখনো বরফ দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি আছি ইয়াংথাম ভ্যালিতে। আমরা ইয়াংথাম ভ্যালি হয়ে জিরো পয়েন্ট গিয়েছিলাম। যাবার পথে এই নিচের এই জায়গাগুলোতে প্রচুর বরফ ছিল, কিন্তু আসার পথে এখন আর বরফ দেখতে পাচ্ছি না। বরফ অনেক নিচে দেখা যাচ্ছে, আর ওইখানে নদী আছে। যারা 2 দিনের সময় নিয়ে আসবেন তারা ইচ্ছা করলে নিচে ভালো করে সময় নিয়ে নদীর আশপাশ ঘুরে দেখতে পারেন। ইয়ামথাং ভ্যালি মূলত যে জায়গাটিতে অবস্থিত তার দুই পাশে রয়েছে উঁচু উঁচু পাহাড়, আর মাঝের এই খালি জায়গাটি মূলত ইয়ামথাং ভ্যালি হিসেবে পরিচিত। ইয়ামথাং ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,800 ফুট উচ্চতায় অবস্থিত। বসন্তে নানা ফুলের রং ও বর্ণে রঙিন হয়ে ওঠে বলে স্থানীয় মানুষের কাছে এটি ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে বেশি পরিচিত। ইয়ামথাং ভ্যালিতে কিছুটা সময় কাটিয়ে আমরা লাচুংয়ে আমাদের হোটেলে ফিরে যাই এবং হোটেল চেক আউট করে ফিরে চলি গ্যাংটকের দিকে। ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট দেখা শেষ করে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। ফ্রেশ হয়ে হোটেলের খাবার খেতে গিয়ে, অর্থাৎ দুপুরের খাবার খেতে গিয়ে খাবার খুব একটা পছন্দ হয়নি, আর এদিকে ঘুরিতেও বাজে 1:45, তাই আর দেরি না করে আমরা রওনা হয়েছি গ্যাংটকের পথে, কারণ গ্যাংটক যেতে প্রায় 6 ঘন্টার মতো সময় লাগবে। লাচুং থেকে গ্যাংটক যাবার পথে আমরা আমাদের গাড়ি থামাই ভীমনালা ওয়াটারফলসের সামনে। হোটেল থেকে রওনা দিয়ে 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি ভীমনালা ওয়াটারফলসে। একবার দেখুন পানির অবস্থা, কি বেগ পানির। গতকালকে রাত্রে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আজকে এখানে পানির গতি অনেক বেশি। ভীমনালা ওয়াটারফলস থেকে অনেকটা বিপজ্জনক ও ভয়ঙ্কর পথ পাড়ি দিতে দিতে আমরা এগিয়ে চলি গ্যাংটকের দিকে। আসার সময় আমরা যে পথ দিয়ে লাচুং এসেছিলাম সে পথ দিয়ে গ্যাংটক না গিয়ে অন্য পথ দিয়ে যাচ্ছি, যে পথ গত বছর বন্যায় ভেঙে গিয়েছিল। এই পথটি মূলত এখন ওয়ান ওয়ে হিসেবে ব্যবহৃত হচ্ছে। শুধুমাত্র লাচুং থেকে গ্যাংটক যাবার জন্যই এটি ব্যবহার করা হয়ে থাকে। এই পথেই আমরা পাড়ি দেই ভয়ঙ্কর খরস্রোতা নদী। যাত্রাপথে কিছু সুন্দর সুন্দর ওয়াটারফলসও আমাদের চোখে পড়ে, তবে বাটারফ্লাই ফলসে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাওয়ার জন্য আমরা আর সেখানে নামিনি।
কিছু পথ পাড়ি দিতেই আমরা ভালো রাস্তার দেখা পাই। যাত্রাপথে এক জায়গায় গাড়ি থামিয়ে দুপুরের খাবার খেয়ে সন্ধ্যায় আমরা গ্যাংটক পৌঁছে যাই। লাচুংয়ের হোটেল থেকে আমরা রওনা দিয়েছিলাম বেলা 1:30টার দিকে, আর গ্যাংটক এসে পৌঁছেছি সন্ধ্যা 7:30টার কাছাকাছি সময়। অর্থাৎ লাচুং থেকে গ্যাংটক আসতে আমাদের সময় লাগলো প্রায় 6 ঘন্টা। গ্যাংটক পৌঁছে আমাদের আগের হোটেলের পাশেই তাসি হোটেলে আমরা 201 নম্বর একটি রুম নিয়েছি। হোটেলের রুমের ভিউ অনেকটা এইরকম। এখানে মোট 3টি বেড আছে, এর মধ্যে 2টি আগে থেকেই ছিল, একটি ডবল বেড, একটি সিঙ্গেল বেড এদিকে, আর আরেকটি বেড দেওয়া হয়েছে, এক্সট্রা বেড যুক্ত করা হয়েছে। আমাদের 4 জন আমরা এই রুমটাতে থাকবো আজকে, এবং এই রুমের ভাড়া হচ্ছে 1500 রুপি। সো ভিউয়ার্স, আমার আজকের এপিসোড এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে থাকবে গ্যাংটক থেকে দার্জিলিং ভ্রমণ ও দার্জিলিংয়ের মেল রোডে ঘোরাঘুরি নিয়ে বিস্তারিত সবকিছু। তাই আজ আর নয়, দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।